বিড়াল আকৃতি নিয়ে থাকা সুন্দরী পরীটি যে আমার বিবাহিত স্ত্রী, এই সত্য কথাটি আমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। আমার বাবা মাও জানে না। ইভেন যে কাজীটি আমাদের বিবাহ পড়িয়েছেন তিনিও জানেন না। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আমাদের ভিতরে রোমান্টিক প্রেমটা আরও বেশি পরিমাণ হতে থাকে। আমরা প্রতিদিন একে অপরের সাথে চুটিয়ে প্রেম করতে থাকি। বন্ধুরা, আপনারা প্রথম পর্বে জেনেছেন আমি প্রতিদিন মাঝরাতে নদীতে মাছ ধরতে যাই। তো যথারীতি আমি যখন নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হই, তখন সেই বিড়ালটিও আমার পিছু পিছু আমার সাথে মাছ ধরতে যায়। এই নিয়ে মা আমাকে কম কথা শোনায় না। মা আমাকে বলে, কিরে, তোর কি আকিল জ্ঞান হবে না? এই মাঝরাতে তুই একটা বিড়ালকে নিয়ে নদীতে যাস? তখন আমি মাকে বলি, মা তুমি কি যে বলো না, একে তো আমি কুড়িয়ে পেয়েছি নদী থেকেই। সেই নদীতে নিয়ে গেলে সমস্যা কি? তখন মা বলে, না, একটা বিড়াল না যদি পানিতে পড়ে যায় আর মাঝরাতে না, তুই তো বুঝতেও পারবি না। আমি বলি, মা তোমার এত টেনশন করার দরকার নাই, বরং সেই বিড়ালটি আমাকে দেখে রাখে। এভাবে মাকে বলি। আসলে আমার মূলত নদীতে যাওয়ার উদ্দেশ্য একটাই। মাঝ নদীতে জ্যোৎস্না রাতে যখন ওই নদীর মাঝখানে নৌকার উপর আমি এবং পরীটি যখন মানুষ আকৃতিতে চলে আসে, আমরা দুজন একে অপরের সাথে প্রেম করি। এটার ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। সেই সময় আমি আমার মাথাটি পরীর কোলে রাখি, পরী তার মাথাটি আমার কোলে রাখে। আমি যখন তার কোলে আমার মাথাটি রাখি, আমি দুনিয়ার সমস্ত ব্যথা দুঃখ কষ্ট ভুলে যাই। পরীর সেই নরম কোমল সুন্দরী হাত দিয়ে যখন আমার মাথা স্পর্শ করে আমার মাথাটা টিপে দেয়, তখন মনে হয় এটাই আমার বুঝি জান্নাত। এর চেয়ে কী সুখ একজন মানুষ পেতে পারে? বিশেষ করে পরীর গা থেকে যে একটা স্মেল বের হয়, এইটা আসলে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, এভাবে আমরা একে অপরের সাথে চুটিয়ে প্রেম করতে থাকি। তবে পরীটির একটা দিক আছে যেটা আমার কখনো ভালো লাগেনি, এখনও লাগে না। আপনারা যারা প্রথম পর্ব শুনেছেন নিশ্চয়ই আপনারা জানেন পরীটি কাঁচা মাছ খেতে ভালোবাসে। সে যখন বিড়াল আকৃতি নিয়ে থাকে তখন আমরা তাকে স্বাভাবিকভাবেই কাঁচা মাছ খেতে দেই, কেননা সে কাঁচা মাছ ছাড়া অন্য কোনো কিছু খায় না। কিন্তু একটা বিড়াল যখন কাঁচা মাছ খায়, জিনিসটা আসলে স্বাভাবিকভাবেই আমরা সবাই নেই, কেননা পরীটি তো তখন বিড়াল আকৃতিতে থাকে। কিন্তু যখন সে আমার সাথে মাঝ নদীতে মাছ ধরতে যায়, আমি যখন জাল ফেলি এবং জাল থেকে কিছু মাছ ধরি, এর মধ্যে যে সকল ভালো মাছ আছে সে সকল ভালো মাছ সেই পরীটি মানুষ রূপে থাকা অবস্থায় আমার থেকে চেয়ে নেয়। সে যখন চায় আমি তো না করতে পারি না। সে আমার থেকে মাছ নিয়ে মানব আকৃতি থাকা অবস্থায় মজা করে খেতে থাকে, এবং এই দৃশ্যটা যখন আমি দেখি তখন আমার খুবই খারাপ লাগে। আসলে বন্ধুরা, আপনার সামনে যদি অন্য একটা মানুষ যদি কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে মজা করে খায়, আপনার কেমন লাগবে বলুন তো? আমারও তেমনই ফিলিংস হয়। তো এই জিনিসটা ছাড়া পরীটির সকল বিষয় আমার খুব ভালো লাগে। বন্ধুরা, এভাবেই আমাদের মাঝে গভীর সম্পর্ক বেড়ে ওঠে। পরীটি আমাকে এত পরিমাণ ভালোবাসে যে তার চোখের আড়াল হইলে সে পাগলের মতো হয়ে যায়। ইভেন আমিও তাকে এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারি না। বন্ধুরা, এভাবেই আমাদের মাঝে প্রেমের সম্পর্ক সামনে আগাতে থাকে। আসলে সে তো আমার স্ত্রী। স্ত্রীর সাথে যা যা করা দরকার আমাদের মাঝেও সকল কিছু হয়। আপনারা শুনতে থাকুন, আমি সকল কিছুই আপনাদের বলবো। বন্ধুরা, এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আসলে সমস্যাটা শুরু হয় তারপর থেকেই। আমার মা একদিন আমার রুমে প্রবেশ করে। তখন পরীটি বিড়াল রূপেই ছিল এবং আমার কোলের উপর বসেছিল। আমি বিড়ালটিকে নিয়ে খেলা করছিলাম, আসলে মজা করছিলাম। তখন মা হঠাৎ করে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার পর সরাসরি একটা কথা বলে, কিরে, তোর মতিগতি তো আমি ভালো বুঝতেছি না। এই তুই চাকরির জন্য পাগল হয়ে গিয়েছিলি কিছু মাস আগে, এখন তুই চাকরির কথাই বলিস না? চাকরির ইন্টারভিউ দেওয়ার পর সেটা যদি খারাপ হইতো তুই আমার কাছে এসে কান্না করতি, বলতি মা চাকরিটা বোধহয় হবে না। আমি তোকে সান্ত্বনা দিতাম। কিন্তু বলতো তোর এত পরিবর্তন কিভাবে হলো? তুই কেন যেন এখন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকা যাস না, চাকরি করার কথাও বলিস না। তোর ভিতরে অনেক কিছু চেঞ্জ আমি লক্ষ্য করতেছি, আসলে বিষয়টা কি বলতো? তখন আমি বলি, মা আসলে চাকরি করে কি হবে বলো তো? আমি চাকরি করে কত টাকা ইনকাম করতে পারি বলো? আমি যে এখন মাছ ধরি এর থেকে কি দ্বিগুণ পরিমাণ টাকা আমি ইনকাম করি না? মা বলে, হ্যাঁ তা ঠিক, তুই চাকরি করে যে টাকা ইনকাম করতি না কেন, মাছ ধরে তুই অনেক বেশি টাকা ইনকাম করতেছিস, এটা সত্য। তখন আমি মাকে বলি, মা চাকরি করার জন্য আমাকে ঢাকা থাকতে হবে, তোমাদেরকে ছেড়ে আমাকে একা একা ঢাকা থাকতে হবে। এই জিনিসটা আমার মোটেও ভালো লাগবে না। আর আমি একা একা থাকবো, একা একা রান্না বান্না করে খাবো, এই যে মানসিক প্যারা, এটা আমি নিতে পারবো না। আমি তোমাদের কাছে থাকতে চাই।
তখন মা বলে, আরে বোকা, তুই একা একা থাকবি, কে বলছে তোরে? তুই যখন ভালো একটা চাকরি পাবি তোকে তখন একটা ভালো দেখে বিয়ে দিয়ে দিব, তারপর তুই বউ নিয়ে ঢাকা থাকবি, তাহলে একা থাকলি কেমনে? তখন তোর বউ তোকে খুব যত্ন করবে, দেখিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কোলের মধ্যে থাকা বিড়ালটি লাফ দিয়ে মেঝেতে নামে এবং নামার পর আস্তে আস্তে দরজাতে বের হয়ে যায়। খুবই রাগ করে, এবং রাগ করে দেখি সে নদীর ধারে যায়, মানে নদীর পাড়ের উপর যেয়ে নদীর দিকে তাকিয়ে থাকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুবই সে মন খারাপ করে এই আমার বিয়ের কথা শোনার পর। তখন আমি মাকে একটু ধমক দিয়ে বলি, মা, তুমি না কোন সময় কোন কথা বলতে হয় এটাই জানো না। এই সময় বিয়ের কথা বলতে হবে তোমার? তুমি কি এই পরিবেশ বোঝো না? তখন মা বলে, কিরে, তুই আমার মা না আমি তোর মা? তোর পাশে কেউ আছে? কেউ তো নাই, আমি আর তুই এখানে আছি। তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তোর বিয়ে নিয়ে আমি টেনশন করব না তো কে করবে? তখন আমি ভাবি, কথা তো সত্য, আমার আশেপাশে তো কেউ নেই, আমি আর মা, তো মা তো আমার সাথে সব কথা বলতেই পারে। তখন আমি মাকে বলি, মা তুমি যাই বলো না কেন, আমি চাকরি বাকরি করবো না, তুমি এই সকল কথা আমাকে আর বইলো না। তখন মা বলে, আরে বেটা, তোকে যে চাকরি করতে হবে এই কথা তো আমি বলি নাই, আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি আমার শরীরটাও ভালো না, তোর বাবার শরীরটাও ভালো না, আমি চাই তুই দ্রুত একটা বিয়ে কর। এই কথা বলে মা আমার উপর রাগ দেখিয়ে চলে যায়, কেননা পূর্বে তো আমি মার উপর অনেকটাই রাগ দেখিয়েছি। আমার খুবই খারাপ লাগে আমার পরিবউটি আমার উপর রাগ করেছে এই ভেবে। মার কথা আমি পাত্তা দেই না। আমি বেড থেকে মেঝেতে দাঁড়িয়ে পড়ি এবং রুম থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। তখন মা পাশের রুম থেকে বলে, আরে শোন আর একটা কথা মনে ছিল না, আগামীকাল তোর বড় মামা আসতেছে। তোর বড় মামাকে আমি বলছিলাম তোর বিষয়, যাতে একটা ভালো পাত্রী খুঁজে দেয়। তোর মামা আসলে তোর মামার সাথে কথাবার্তা ভালোভাবে বলিস, বলে দিলাম। এই কথা বলার পর আমার মেজাজ যেন মাথায় উঠে যায়, কেননা এই বড় মামা আসলে একটা ফালতু প্রকৃতির লোক। টাকা ছাড়া এই লোকটা কিছুই বোঝে না। আমি যখন ছোট ছিলাম তখন সে সব সময় আমাকে বলতো, ভাগিনা, আর যাই করিস টাকা ইনকাম করতে হবে, বুঝছিস? কোনো মেয়ের খপ্পরে পড়বি না, চেহারা দেখে কাউকে বিয়ে করবে না, সাদা চামড়া দেখেই যে বিয়ে করতে হবে, প্রেমে পড়তে হবে এমন কোনো কথা নাই। টাকা যেখানে বেশি সেখানেই কিন্তু বিয়ে করতে হবে, খবরদার উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবে না, টাকার জন্য সব কিছু করতে হবে। তখন আমি মামাকে বলি, মামা, তোমার কাছে কি টাকাই সব কিছু? মামা বলে, হ্যাঁ, টাকাই সব কিছু। বিয়ে করবি ভালো দেখে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবি, কতদিন ভালো লাগবে তোর? 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর। তোর কাছে যদি টাকা না থাকে তখন কিন্তু তোকে কেউ মূল্যায়ন করবে না। কাজেই বিয়ে করবি ধনী একটা পরিবার দেখে, এবং ভালো মোটা অঙ্কের একটা টাকা যৌতুক হিসাবে নিয়ে আসবো, এটা আমার স্বপ্ন তোকে নিয়ে। তো মামাকে দেখলে আমার খুব খারাপ লাগে, তিনি খুব এইরকম আজে বাজে কথা বলে, একদম খারাপ মেন্টালিটির মানুষ। তো যাই হোক, আমি তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজি, কোথাও বিড়ালটি নেই। আমি মাকে বলি, মা, বিড়ালটি কই গেল, তুমি কি দেখছো? মা বলে, না তো, তখন তো বের হয়ে গেল, আমি তো তোর পাশেই ছিলাম, তারপর কই গেছে আমি তো বলতে পারবো না। দেখলাম মাও অনেকটা চিন্তিত, কেননা মাও বিড়ালটাকে অসম্ভব রকমের ভালোবাসে। আর ভালো কেনই ভাসবে না? এত সুন্দর মায়াবী একটা বিড়াল, যার দু চোখ নীল এবং পশমগুলো অত্যন্ত সাদা, দেখতে মায়াবী। যে কখনো বিড়াল ভালোবাসেনি সেও দেখা মাত্র বিড়ালটিকে কোলে নিতে চাইবে, এত মায়াবী চেহারা। আর চেহারা হবেই না কেন, সে তো বিড়াল না, সে তো একটা পরী। এদিক থেকে আরেক দিক ছোটাছুটি করি পরীটিকে খোঁজার জন্য, কিন্তু কোথাও পাই না। আমি তো জানি পরীটি খুবই রাগ করেছে আমার বিয়ের কথা শুনে। যাই হোক, আমি কিছু দূর যাওয়ার পর দেখি একটা গাছের উপর, গাছটা ছিল নিম গাছ, সেই নিম গাছের একদম মগডালে উঠে পরীটি এমনভাবে শুয়ে আছে যেমনভাবে কোনো মানুষ যদি 2-3 দিন না খেয়ে থাকে, বা কোনো মানুষ অত্যন্ত দুঃখের সহিতে যখন শুয়ে থাকে, মন মরা হয়ে থাকে, তখন কেমন হয়, ঠিক অনেকটা ওই রকমভাবে পরীটি গাছের উপর শুয়ে আছে চোখ বন্ধ করে। এটা দেখার পর আমার খুবই কষ্ট হয়। আমি তখন ডাকি, এই তুমি এখানে কেন? আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি, তুমি আসো, তাড়াতাড়ি আমার কাছে আসো। পরীটি শুধু চোখ মিলে আমার দিকে একবার তাকায়, কিন্তু সে ওই গাছ থেকে নিচে নামে না। তো যাই হোক, আমি তো বুঝতে পারি তার অনেক রাগ হয়েছে। আসলে আমার বউটা খুবই অভিমানী, আমাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারে না। কিন্তু সত্য বলতে কি জানেন, আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। তাকে ছাড়া কি আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারি? তো যাই হোক, আমি একটা পর্যায়ে গাছে উঠি, তারপর তাকে ধরি, আমার বুকের সাথে নেই, নেওয়ার পর নিচে নামি। নিচে নামার সময় আমি কিছুটা আঘাতপ্রাপ্ত হই, তারপরও পরীটি আমার দিকে তাকায় না। এতটা অভিমান এর আগে সে কখনোই করে নাই, কেননা আমি যদি কোনো কষ্টে থাকি আমার চেয়ে বেশি কষ্ট এই পরীটি পায়। তো আমি আঘাত পাওয়া সত্ত্বেও তার কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পেলাম না। তাহলে বুঝতে পারছেন পরীটি কি পরিমাণ কষ্ট পেয়েছে। যাই হোক, তাকে নিয়ে আমি একটু নিরিবিলি জায়গায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কেননা তাকে তো আমার এখন রাগ ভাঙাইতে হবে। মেয়ে মানুষ বোঝেন তো, পরী হলে কি হবে,
তাদের রাগ তো আমাদের ভাঙিয়েই খেতে হবে। যার কারণেই তাকে কাঁধে করে আমি আমার ওই নদীর ধার দিয়ে পাড় দিয়ে যাইতেছিলাম আর তাকে বলতেছিলাম, তুমি এত রাগ করলে হবে? সেই পরীটি বিড়াল আকৃতি থাকা অবস্থা আমাকে বলে, যাও তুমি আর একটা বিয়ে করো। আসলে দিনের বেলায় পরীটি তো নিজের আকৃতি আসে না, সে বিড়াল আকৃতিই থাকে। সে বিড়াল আকৃতি থেকেই কথা বলতেছে, যাও তুমি আর একটা বিয়ে করো। আমি বললাম, আরে পাগলি, মা তো বলছে, মা তো জানে না আমি তোমাকে বিবাহ করেছি। তো প্রতিটি মা তো চায় তার সন্তান একটা বিয়ে করুক, মা তো তোমাকে চেনে না, তাহলে মার উপর এত রাগ করলে হবে? পরীটি কিছুতেই রাগ ভাঙতেছিল না, সে আমার সাথে অভিমান করেই যাচ্ছিল। আমি তাকে রাগ ভাঙানোর জন্য খুবই চেষ্টা করতেছিলাম, বলতেছিলাম, দেখো তুমি আমাকে ছাড়া থাকতে পারবো না, আমি জানি, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে তুমি আমার সাথে এত রাগ করছো কেন? তুমি তো জানো তুমি রাগ করলে আমি অসম্ভব রকমের দুঃখ পাই। এভাবে রাগ ভাঙাইতে ভাঙাইতে আমি সামনের দিকে যাচ্ছিলাম। ইতিমধ্যে কিছু মানুষ আমার দিকে এগিয়ে আসে, মানে যারা মাছ ধরে তারা এগিয়ে আসে। তো তারা তো আমার কথা শুনতে পাচ্ছে, আমি পরীটির সাথে কথা বলতেছি, মানে বিড়ালটির সাথে কথা বলতেছি, এত মনোযোগ সহকারে কথা বলতেছি, আমার পাশ দিয়ে কে যাচ্ছে আমি এতটা খেয়াল করিনি। তো একজন আমাকে বলে, আরে ভাই, আপনি বিড়ালটির সাথে কি কথা বলেন আর এমনভাবে কথা বলতেছেন যেন আপনার বিবাহিত স্ত্রীর রাগ ভাঙাচ্ছেন? তখন আমি বলি, ভাই এটা আমার খুব আদরের বিড়াল, তো এ মাঝে মাঝে খুব রাগ করে, এই জন্য একে রাগ ভাঙাইতে হয়। তখন সে বলে, বাবা বিড়ালটারও এত রাগ? আমি বলি, হ্যাঁ, এটা বিড়াল না, এটা আমার বউ। আসলে মজা করি, তারপর মানুষটি চলে যায়। তো বিড়ালটি এত পরিমাণে অভিমান কিছুতেই ভাঙতেছিল না। আমি তখন বুঝতে পারি ওকে আমার কিছু গিফট দিতে হবে, কোনো গিফট ছাড়া এর রাগ আমি ভাঙাতে পারবো না। তো যাই হোক, পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, তো দেখলাম হাতে কিছু মাছ। তো সেই লোকটা সম্পর্কে আমার চাচা হয়। তো আমার চাচা কি পরিমাণ মাছ ধরছে এটা দেখার উদ্দেশ্যেই আমি তাকে ডাক দেই। আসলে আপন চাচা না, এলাকাবাসী চাচা আর কি। তো ডাক দেওয়ার পর দেখি সে পাতিলে করে হাফ কেজির মতো পাতাশি মাছ ধরছে। এই পাতাশি মাছগুলো অত্যন্ত সুন্দর, আর আমার পরীটি এই পাতাশি মাছ খেতে খুবই ভালোবাসে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে পরীটিকে এটাই আমি গিফট করি। তো আমি চাচাকে বলি, চাচা এই মাছ কয় টাকা নেবেন? চাচা বলে যে, বাবা আমি তো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি রে। আমি বললাম, না চাচা, এই মাছ আমাকে দিতে হবে। তখন চাচা বলে, তুই যেহেতু নিবি নে, 800 টাকা কেজি বিক্রি করি, এখানে তো হাফ কেজি আছেই, 400 টাকা দিস। তখন আমি কোনো কথা না বাড়িয়ে বলি, ঠিক আছে আমাকে দেন, আর পাত্রটা আপনার বাড়িতে আমি দিয়ে আসবো। তখন চাচা আমার হাতে পাত্র দেয়। তো দেওয়ার মাত্রই আমার আসলে এত সেন্স ছিল না, তখন আমি সেই বিড়ালটিকে বলি, এই যে তোমার উপহার, তুমি দয়া করে এগুলো খাও, খেয়ে তোমার রাগটা কমাও। তখন পরীটি খাচ্ছিল না। আমি তার কানে কানে বলি, তুমি যদি এই মাছগুলো না খাও তাহলে এখন আমি নদীতে ঝাঁপ দেওয়া আর তোমার কাছে ফিরে আসবো না। তখন সেই পরীটি নিচে নামে এবং মাছগুলো খেতে শুরু করে। তখন আমি চাচাকে বলি, চাচা দাঁড়ান, আপনার টাকাটা নিয়ে যান। তারপর আমি মানিব্যাগ থেকে 400 টাকা চাচাকে দেই। তখন চাচা আমাকে দেখি 50 টাকা ব্যাগ দেয়। আমি বলি, চাচা আপনারা বললেন এটার দাম 400 টাকা। তখন চাচা বলে, বাবা এটার দাম আসলে 400 টাকাই, কিন্তু আমি তো মনে করছিলাম এই মাছটা তুমি বাড়িতে নিয়ে যাওয়া, এখন দেখি তুমি বিড়ালকে খাওয়াচ্ছ, আর বিড়ালকে যেহেতু খাওয়াচ্ছ তোমার থেকে বাবা আমি 400 টাকা কিভাবে নেই? এই জন্য 350 টাকা নিলাম। আর তাছাড়া বিড়ালকেও আমিও খুব ভালোবাসি, আমারও একটা বিড়াল ছিল, ওকে আমি অনেক ভালোবাসতাম। তুমি যেহেতু বিড়ালকে এত বেশি পরিমাণ ভালোবাসো এই জন্য তোমাকে 50 টাকা কম নিলাম। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই চাচা, আপনার উদারতা দেখে আমার খুব ভালো লাগলো। চাচা বলল, তুমি এত সুন্দর বিড়াল কই পাইছো বাবা? আমি বললাম, চাচা আর বইলাম না, আমার এক বন্ধু আমাকে গিফট করছে। তখন চাচা বলে যে, বাবা তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার জন্য এরকম একটা বিড়াল এনে দিবা, যে দামি হোক তোমার থেকে আমি কিনে নেব। এত মায়াবতী এত সুন্দরী বিড়াল আমি আগে কখনো দেখিনি। তখন আমি বলি, কি বলেন, আপনার বিড়ালটা পছন্দ হয়েছে? তখন চাচা বলে, পছন্দ হয়েছে মানে একদম সেই। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমারটা নিয়ে যান, মজা করে বললাম। আমি যে মজা করছি এটা চাচা বুঝতে পারছে, কিন্তু আমার পরীটি বোঝে নাই। এই কথা যখন বলছি, বাবারে বাবা, সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে আমার ঘাড়ের উপর ওঠে এবং আমার ঘাড় কামড়াতে থাকে, খামচাতে থাকে, আসলে ওইভাবে না, অভিমানে। তখন চাচা বলে, দেখছো দেখছো বিড়ালটি তোমাকে কত ভালোবাসে, যেই না তুমি বলছো আমাকে বিড়ালটা দিয়ে দিবা, ঠিক তখনই বিড়ালটা কি রাগ আর তোমাকে খামচাইতে শুরু করলো। আমি বললাম, হে চাচা, বিড়ালটা আমাকে অসম্ভব রকমের ভালোবাসে, শুধু বিড়ালই না, আমিও বিড়ালটাকে অসম্ভব রকমের ভালোবাসি। তখন চাচা বলল, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি বাবা, তুমি এত টাকার মাছ বিড়ালকে খাওয়াইলা, আবার বিড়াল তোমাকে কত ভালোবাসে সেটাও তো আমি দেখলাম। বাবা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা কোন জাতের বিড়াল বাবা বলো তো? আমি বললাম, চাচা এটা কোন জাতের না,
এটা খানদানি বিড়াল, খানদানি। এই বিড়াল পাইতে হলে কপাল লাগে, কপাল। তখন চাচা আমাকে বলে, ভাতিজা তোমার কাছে আমার অনুরোধ, একটা বিড়াল আমাকে এনে দিবা এই জাতের। আমি বলি, চাচা শোনেন, আপনার কপালে যদি থাকে, আপনি নদীতে মাছ ধরতে থাকেন, আপনার কপাল যদি খানদানি হয়ে থাকে, এই ধরনের বিড়াল আপনি সাক্ষাৎ পাবেন। তখন চাচা বলে, তুমি আর ইয়ার কি করিও না, জিনিসটা ভেবে দেখিও। আমি বললাম, আচ্ছা চাচা, আমি চেষ্টা করব, যদি পাই আপনাকে জানাবো। একথা বলার পর আমি সামনের দিকে আগাতে থাকি, চাচাও তার বাড়ির দিকে যাইতে থাকে। সেই দিনের মতো আমি অনেক কষ্টে আমার বউটির রাগটা ভাঙাই। তারপর আমরা সেখানে অনেক সময় বসে থাকি, কেননা কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যায়। তারপর পরীটি বিড়াল আকৃতি থেকে মানব আকৃতি ধারণ করে। আমরা বিভিন্ন ধরনের গল্প করি। একটা সময় আমরা বাড়িতে চলে আসি। পরের দিনের ঘটনা। বন্ধুরা, আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম, আমার মা আমাকে বলেছিল তোর বিয়ের জন্য তোর বড় মামা আসবে আগামীকাল। তো সকালবেলা দেখি 8টার দিকে আমার বড় মামা এসে হাজির। আমি বুঝতে পারি বড় মামার কণ্ঠ শুনেই। বড় মামা আমার কথা জিজ্ঞাসা করা মাত্রই মা বলে, ও তো ঘুমাচ্ছে। তারপর বড় মামা আমার রুমের সামনে আসে এবং আমার রুম ধাক্কাতে শুরু করে এবং আমার নাম ধরে ধরে ডাকতে শুরু করে। তখন আমি আমার সুন্দরী পরিবউটিকে বলি, এই ওঠো, এই ওঠো। তারপর সে ঘুম থেকে জাগা পায়। তখন আমি বলি, দেখো, সম্ভবত আমার বড় মামা এসেছে, তুমি তোমার বিড়াল আকৃতিতে ফিরে আসো। তখন আমার সুন্দরী পরিবউটি অনেকটা বিরক্ত নিয়েই সে তার বিড়াল আকৃতিতে চলে আসে। আসলে বন্ধুরা, আপনাদের তো বলাই হয়নি, আমি যখন ঘুমাই আমার বউটি মানুষ আকৃতি নিয়েই ঘুমায় এবং একজন হাজব্যান্ড ওয়াইফ যেভাবে ঘুমাই আমরাও সেভাবেই ঘুমাই। তো যাই হোক, আমি বেড থেকে উঠি, ওঠার পর দরজাটা খুলে দিই। তো বড় মামা সঙ্গে সঙ্গে আমার রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করেই প্রথমেই আমাকে একটা ধমক দেয়। আমি বলি, মামা ভালো আছেন? এর উত্তরে সে আমাকে একটা ধমক দেয়, বলে, আরে বেটা, তুই এখনো ঘুম থেকে উঠোস নাই? এতবেলা কেউ ঘুমাই? তখন আমি বলি, মামা আমি তো রাত্রে মাছ ধরি না, এই জন্য একটু সকাল করে ঘুমাই। তো যাই হোক, মামা এসে আমার বেডে বসে, মামার পাশে বিড়াল এবং মামার ডান পাশে আমি। মামা বিড়ালটিকে দেখে দেখে বলে, ভাগিনা, এই বিড়ালটা তো অনেক সুন্দর রে, কই পাইছো? আমি বলি, মামা আনছি এক জায়গা থেকে। তো যাই হোক, আমার মামা বিড়ালটাকে খুবই প্রশংসা করে, বিড়ালটিকে কোলে নাই। আমার বউটা খুব ইতস্ত বোধ করছিল, পর মানুষের হাত তার শরীরে এই প্রথম পড়ল। এর আগে আমি আমার মা ছাড়া এবং আমার বাবা ছাড়া তার শরীরে কেউ স্পর্শ করে না। এই প্রথম আমার মামা তাকে যখন স্পর্শ করলো, সে অনেকটা আনইজি ফিল করতেছিল। তখন মামা বলে, কি রে, বিড়ালটা এরকম কোসর মোসর করতেছে কেন? তখন আমি বলি, মামা আপনাকে তো চেনে না, এই জন্য এরকম করতেছে, আপনি সাইডে দেন, সাইডে দেন। আমার বউকে অন্যজন স্পর্শ করবে সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, তাই আমিও বললাম, মামা তাড়াতাড়ি সাইডে দেন, সাইডে দেন, নাহলে কিন্তু আপনাকে কামড় দিবে, ও কিন্তু পাজি আছে। তারপর মামা ছেড়ে দেয়। তো যাই হোক, মামা বেডে বসে থেকেই বলতে শুরু করলো, আরে বেটা, বুবু তো ফোন দিছিল, তোর বিয়ের কথা বললো, তো আমি তো অনেক তড়িঘড়ি করে তোর জন্য একটা মেয়ে ম্যানেজ করছি, তো তোকে এখনই আমার সাথে চাইতে হবে। আমার যেন আকাশ মাথায় ভেঙে পড়লো। আমি মামাকে বললাম, কি বলেন? গতকাল মা আমাকে এই কথা বললো, আর আপনি আজকেই আমার জন্য মেয়ে রেডি করে ফেলছেন? তখন দেখি সেই বিড়ালটি আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। আমি তো বুঝতে পারি তার ভিতরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি তাকে পাত্তা দিলাম না, আমি মামার সাথে কথা বলতেছিলাম। আমারও রাগ হচ্ছিল, কেন সে এত তৎপরতা দেখাচ্ছে আমার বিয়ে দেওয়ার জন্য। আমি মামাকে বললাম, মামা আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি অনুমতি না নিয়ে কেন মেয়ে দেখতে গেলেন? তখন মামা বলে, আরে বেটা, আমি তো তোর জন্য মেয়ে ঠিক করছি বুবুর কথা মতো, তো বুবু তো আমাকে অনুমতি দিছে, না দিলে তো আমি মেয়ে ঠিক করতাম না। মেয়ে পক্ষ তোকে ভালোভাবে চেনে, তো মেয়ে পক্ষর আসলে দেখার কিছু নাই। তুই মেয়েকে দেখবি, তুই যদি বলিস যে হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে, তাহলে বিয়ে হয়ে যাবে ফাইনাল, এবং আজকেও বিয়ে হইতে পারে। আর বেটা, তোর অনুমতি কি? আমি দেখছি না, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আর বেটা শোন, তোকে তো আগেই বলছি, এই বংশের যে টাকা, মেয়ের কোনো ভাই নাই, পুরো সম্পত্তি তোর। মেয়ে দেখতে যেমনই হোক, আমি চাই তুই বিয়ে কর। আমার ছেলে হইলেও তো আমি জোর করে বিয়ে দিতাম। এখন তুই ভাগনা হস, এই জন্য তোর অনুমতি নেওয়া দরকার। বাট তুই যদি অনুমতি না দিস, তোকে আমি জোর করেই করাবো ভাগনা, কারণ এখানে বিয়ে করলে টাকাই আর টাকা। তো যাই হোক, ওনার সাথে আমার কিছুটা কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে মা আমাদেরকে ডাক দেয়, তখন আমরা বাইরে যেয়ে বসি। সকালবেলা মা রান্না করতেছে। তখন মামা বলে যে, বুবু তোমার ছেলে কিন্তু বিয়ের শাদী করবে না, আমি চলে গেলাম, আর ভাত যদি হয়ে থাকে ভাত দাও, ভাত খেয়ে আমি চলে যাবো, আমার কাজ আছে। তখন মা দেখে খুবই বিরক্ত। মা আমাকে বলতেছে, তোকে আমি গতকাল বলছি না উল্টাপাল্টা কথা বলবি না, আমি যেটা বলবো সেটাই রাইট সিদ্ধান্ত। এই বিড়ালটা কিন্তু আমার পাশে পাশে ছাড়তেছে না, সে সমস্ত কথাবার্তা শুনতেছে, আমি কি বলতেছি, তারা কি বলতেছে, বিয়ে করার মত আছে কিনা, এগুলা সে শুনতেছে। আমি তো বুঝতেছি সে মনে মনে খুবই রাগান্বিত অবস্থায় আছে। তারপর আমাকে যখন একা পাবে,
বাবারে বাবা, তখন কিন্তু আমাকে সে নিশ্চয়ই বাটাম দিবে, আমি সেটা জানি। তো যাই হোক, মা আমাকে বললো যে শোন, তোর মামার সাথে রাগারাগি যাই করিস, এই কথাগুলো তোর মামার না, এই কথাগুলো আমার। সব কিছুই দেখতে হবে, শুধু মেয়ে দেখলে হবে না, টাকা পয়সাও দেখতে হবে। তাড়াতাড়ি রেডি হওয়া, আমার খাবার হয়ে গেছে, খাওয়া দিয়ে তোরা দুজন যা, মেয়ে দেখতে যা। তোর বাবা যাইতে পারবে না, তোর বাবা তো অসুস্থ। আমি বলি যে মা, আমি কিছুতেই যাইতে পারবো না, আমি যাবই না, আমি বিয়েই করবো না, যাও। এরপর মামাও বলে, আরে ভাই না, তুই কি চাস মানুষের কাছে আমার মান সম্মান হারিয়ে যাক? আমি পাকা কথা দিয়ে আসছি যে আমি তোকে নিয়ে তাদের বাড়িতে যাব। তারা তো বাজার সদাই করার শেষ, রান্নাবাড়ি করতেছে। এখন যদি আমি ফোন করে বলি যে আমরা যেতে পারবো না, আমার মান সম্মান কই থাকে? তো সকল দিক চিন্তা ভাবনা করে আমি দেখলাম যেহেতু এত দূর পর্যায়ে পানি গড়াই গেছে, তো আমার মনে হয় যাওয়া উচিত। আর আমি যে বিয়ে করবো না এটা তো আমি 100% নিশ্চিত। সো মেয়েটা দেখতে তো আমার কোনো দোষ নাই। তা আমি বললাম ঠিক আছে, আমি যাব, কিন্তু সিদ্ধান্ত আমার। আমি যদি বলি যে আমি বিয়ে করব, মানে আমার পছন্দ হয়েছে, তাহলে সেটা হবে। আর যদি বলি হয় নাই, তাহলে হবে না। আমি তো জানি আমি 100% না বলবো। তবে আমি তাদেরকে বললাম। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিড়ালটা আমার পিছনে ছিল, আমাকে এমন জোরে একটা কামড় দেয়, এটা আমি ছাড়া কেউ বুঝতে পারে না। কেননা আমার সামনে মামা আর মা বসেছিল, আর বিড়ালটা আমার পিছনে ছিল। তারা অত লক্ষ্য করেনি, কিন্তু আমাকে এত জোরে কামড় দেয়, মানে আমি চিৎকার দিয়ে উঠি। তখন মা বলে, আরে কি হয়েছে, কি হয়েছে? তখন আমি বললাম, ওই যে আমি একটা পড়ে যা ব্যথা পাইছিলাম, তো আমার পিছনে একটা ফোড়া উঠছে, ফোড়া, এই ফোড়াতে মনে হয় ব্যথা পাইছি। যাই হোক, কিছু একটা বলে আসলে তখন ম্যানেজ করি, কিন্তু বিড়ালটা যে কামড় দিচ্ছে এটা আমি বলি না। তো এই কথা বলার পর আমি বলি যে মা, আমি একটু আসতেছি। এই বলে বিড়ালটাকে ধরে নিয়ে আমি নদীর পাড়ের দিকে যাই। তো যাওয়ার পর বিড়ালটা আমার সাথে কোনো কথা বলতেছে না। আমি আবারও তার রাগ ভাঙানোর জন্য চেষ্টা করি। আমি বলি, দেখো, আমি তো যাব শুধুমাত্র একটা ওসিলা, যেহেতু আমার মামা চলে আসছে, আমার মামারও একটা মান সম্মান বলে কথা আছে, সেটা তো আসলে রক্ষা করতে হবে, তাই না? এই জন্য আসলে যাওয়া। আর আমি তোমাকে ছাড়া কি বিয়ে করতে পারি বলো? তো সে কোনো কথা বলতেছে না। তো যাই হোক, অনেক কথাবার্তা বলার পর সে রাজি হয়। সে বলে যে ঠিক আছে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে তুমি যাবা, দেখবা কি দেখবা না এটা আমি কিছু জানি না, সেখানে উপস্থিত হওয়ার পর বলবা মেয়ে আমার পছন্দ হয় না, চলে আসবা। ওই বাড়ির একটা দানা যদি তুমি খাইছো, তোমার খবর আছে। আমি বললাম, পাগল হইছো? আমি খালি যাবো আর আসবো। এই শর্তে বিড়ালটা রাজি। এর আগে সে আমাকে বলে যে আমাকে নিয়ে যাইতে হবে। আমি তখন বলি যে আমি যদি তোমাকে নিয়ে যাই, মানুষ খারাপ বলবে না যে ছেলে মনে হয় পাগল, বিড়াল সাথে করে মেয়ে দেখতে আসছে, কেমন না? তো যাই হোক, সোলেম পাম্প দিয়ে তাকে আমি ম্যানেজটা করি সেই সময়। এরপর আমি বাড়িতে যাই, আমি আর মামা খাওয়া দাওয়া করি। বিড়ালটা আমার কাছে আসে না। বিড়ালটা মনমরা হয়ে উঠানের এক কোণায় শুয়ে থাকে আর ফেলা আমার দিকে তাকিয়ে থাকে। আমি তো বুঝি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি রেডি হই। মামা আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। তো আমি ঘুরে ঘুরে বিড়ালটার দিকে তাকাই, বিড়ালটাও আমার পিছু পিছু আসে, আমার দিকে তাকিয়ে থাকে। তখন মা বলে, আরে বিড়াল নিয়ে তোর টেনশন নাই, যা, বিড়ালকে আমি দেখবো, ওর খাবার দাবার দায়িত্ব আমার, তোর কোনো টেনশন নাই। তখন আমি মনে মনে বলি, সকল মূলই তো তুমি, বিড়ালটাকে কষ্ট দিয়ে এখন বলতেছে বিড়ালের দায়িত্ব তোমার। তো যাই হোক, আমি মামার সাথে তো একটা পর্যায়ে মেয়ের বাড়িতে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর দেখি ইলাহি আয়োজন, তাদের আত্মীয় স্বজন চলে আসছে অনেক। আমরা তো গেছি 2 জন, কিন্তু তাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আসছে। অনেক বড় আকারে আয়োজন করছে, কেননা তাদের একমাত্র মেয়ে, তাদের কোনো পুত্র সন্তান নাই, একমাত্র মেয়ে। অর্থ সম্পদের অভাব নাই। মামা যেটা বলছিল আসলেই সেটাই। বাড়ি দেখেই আমার মনে হয়েছে যে বিশাল পরিবারের একটা মেয়ে হবে। বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখি বিভিন্ন খাবার দিয়ে সাজিয়ে রাখছে। আমরা যাব বলে এই জন্য প্রথমেই শরবত দিয়ে আমাদেরকে আপ্যায়ন করে, এরপর একে একে খাবার আনতে শুরু করে। তখন আমার মনে পড়ে বিড়ালটি বলছিল খাবার খাওয়া যাবে না। তারপর আমি বলি, মামা আমি কোনো খাবার খাইতে পারবে না। মামা বলে, কি বলিস? তোর জন্য দেখ কত আয়োজন করছে, তুই যদি খাবার না খাস আমার মান সম্মান কই যাবে? এইভাবে আমাকে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করে। আমি বলি ঠিক আছে, আমি খাবো, তাড়াতাড়ি খাইতে দাও, খেয়ে দিয়ে আমি একটা সিদ্ধান্ত নেই, মেয়েটা দেখে তারপর একটা সিদ্ধান্ত নেব। আমার এখানে ভালো লাগতেছে না। একটা পর্যায়ে আমি খাই, সবকিছুই খাই, আমার খুবই ভালো লাগে, কেননা দীর্ঘদিন যাবৎ এরকম খাবার আমি খাই না। তৃপ্তি সহকারে খাবারটা খাই। এরপর মেয়ে দেখার পালা। মেয়েটাকে নিয়ে আমার সামনে নিয়ে আসা হয়। তারপর মেয়েটার ঘুমরটা সরিয়ে দেওয়া হয় এবং অবাক করার কাণ্ড, আমি যখন তাকাই তখন দেখি আমার পরী বউটার সাথে 100% মিল। মনে হচ্ছে সেই পরীটি আমার সামনে দাঁড়িয়ে এবং বধূ বেশে আছে। আমি যেন পরীটিকে দেখছি। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি এবং অবাক হয়ে যায়, কি ব্যাপার, পরীটি আসলো কই থেকে? তখন আমার মামা পিছন থেকে গুঁতো দেয়। তখন মামা বলে, কিরে হা করে তাকায় আছিস কেন?
আমি বলছিলাম না তুই মেয়েকে দেখলে ফিদা হয়ে যাবি, তখন আমার ত্বরণটা কেটে যায় এবং তখন দেখি সেই পরিলিপটা নেই। তারপর দেখি মেয়েটা দেখতে শুনতে মোটামুটি আছে, কিন্তু আমার মাথায় ঢুকতেছিল না এই মেয়েটার চেহারা প্রথমে আমি কেন ওই পরীর আকৃতি দেখলাম। আমি তখন বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে আমার সাথে। যাই হোক, এত সাত পাঁচ না ভেবে আমি মেয়ের হাতে কিছু সম্মানী দিলাম, মামা কিছু সম্মানী দিল। দেওয়ার পর আমি বললাম, মামা ওদেরকে বলে দেন আমার মেয়ে পছন্দ হয় নাই। তখন মামা আমার ঘাড় ধরে বলল, আরে বেটা এই সুযোগ তুই মিস করিস না, ঘাড় তার আমি করিস না, মেয়েটা সুন্দর আছে। আমি বললাম, মামা সুন্দর থাকলে কি হবে, আমার চোখে তো সুন্দর লাগে না, আপনার চোখে সুন্দর থাকলে হবে, সংসার তো আমি করবো তাই না। তখন মামা বলে, আরে বেটা সংসার করবি তুই টাকার সাথে, টাকা টাকা ছাড়া কিচ্ছু হয় না। তখন আমি বলি, আপনার কথা বাদ দেন, আচ্ছা ঠিক আছে আমি পুনরায় বিবেচনা করব, আমি বাড়িতে যাই, আমি চিন্তা ভাবনা করি। তখন মামা বলছে, তোকে আমি একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে আমাকে জানাবি, অবশ্যই জানাবি যে হ্যাঁ আমি বিয়ে করব, আমি নেগেটিভ কোনো কথাবার্তা শুনতে চাই না। আমি মামাকে বললাম, ঠিক আছে মামা আপনি আমাকে একদিন সময় দেন, আমি আপনাকে পরে জানাবো। আসলে আমি ওইখান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় সেই চিন্তাই করতেছিলাম। তখন মামা ওই যে বিআই সাহেব পড়তেছিল, ওনাকে জানায় যে আমার ভাইগনা একদিন পরে সিদ্ধান্ত দিবে। আসলে আমার ভাইগনা অনেকটা লাজুক তো, এই জন্য মুখের সামনে কোনো কিছু বলতে পারে না। ও বাড়িতে যায় সিদ্ধান্ত দিবে, আমি আপনাদের জানাই দেবো, আর আপনার টেনশন নিয়েন না, আমার ভাইগনা খুবই ভালো, আমার মনের বিশ্বাস আমার ভাইগনা আপনার মেয়েকে খুবই পছন্দ করছে। তখন দেখি সেই মুরব্বি টাইপের মানে ওই মেয়ের বাবাটা আলহামদুলিল্লাহ বলে চিৎকার করতেছে। মানে মামা এমনভাবে গ্যাস দিছে যে মেয়ের বাবা ধরেই নিছে আমার মেয়েটাকে অনেক পছন্দ। তো যাই হোক, মেয়ের বাবা আমাদের জন্য অনেক খাবার পার্সেল করে দেয়। তারপর মামা সেগুলো নিয়ে আমার পিছু পিছু আসতে থাকে। একটা পর্যায়ে আমি বাড়িতে চলে আসি। আমি এসে দেখি বিড়ালটা কোথাও নেই। আমি তো জানি সে যখন রাগ করে কোথায় সে থাকতে পারে, সেখানেও আমি খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। অনেক খোঁজাখুঁজি করার পর দেখি আমার যে নৌকাটা ছিল সেই নৌকার একদম মাথায় বসে আছে এবং পানির দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মনে হচ্ছে সে যেন তার নিজের ছায়াকেই বারবার দেখতেছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে আমি বাড়িতে আসছি, কেননা ওই নৌকার উপর থেকে দেখা যায়, বোঝা যায়, রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করলে এটা বোঝা যায়। কিন্তু আমি যেহেতু রাস্তার উপরে ছিলাম এবং নৌকার উপরে কি আছে অতটা লক্ষ্য করি নাই, কিন্তু সে বুঝতে পারছে আমি বাড়িতে যাচ্ছি। তারপরেও সে বাড়িতে আসে নাই। আমার এই পরিবউটার খুবই অভিমান, অল্পতেই প্রচুর পরিমাণ অভিমান করে। আসলে জানেন তো, অভিমান করা তারই সাজে যে ভালোবাসতে জানে। আমার বউটা আমাকে এত পরিমাণ ভালোবাসে, এই জন্যই সে এত বেশি পরিমাণ অভিমান করে। এই জিনিসটা আমারও খুব ভালো লাগে, আমিও তার অভিমান ভাঙাতে খুব ভালোবাসি। কিন্তু এখন যে কারণে সে অভিমান করছে আসলে আমার নিজের মধ্যে খুবই খারাপ লাগে। এই অভিমান ভাঙাবো কি করে? এটা তো আসলে অভিমান না, এটা তো রাগ হওয়া উচিত। আমি একটা মেয়েকে দেখার জন্য গিয়েছি আমার স্ত্রীকে বাড়িতে রেখে, এটা যে কোনো মেয়ে স্বাভাবিকভাবে নিবে না, হোক না সে পড়ি। তো যাই হোক, আমি দৌড় দিয়ে সেই নৌকার কাছে যাই, নৌকোতে উঠি, সে আমার দিকে তাকাই, আবার সে পানির দিকে ফিরে পানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি তাকে জোর করে আমার কোলের মধ্যে নেই, সে কিছুতেই আমার কাছে আসতে চাচ্ছিল না। যাই হোক, ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। সে যেহেতু আমার কাছে আসতেছিল না, আমি তাকে আর জোর করলাম না। আমি জানি যে তাকে আমাকে সব কথা খুলে বলতে হবে, তাকে বুঝিয়ে বলতে হবে। এখন আমি ওকে যাই বলি না কেন, এই বিড়াল আকৃতি থাকা অবস্থায় ও কিছুতেই ওর রাগ ভাঙাবে না, ওর অভিমান কিছুতেই কমাবে না। তাই আমি দৌড়ে ওখান থেকে নেমে বাড়িতে যাই, যাওয়ার বলি, মা আমি মাছ ধরতে গেলাম। তখন মা বলে, কিরে এই সন্ধ্যার দিকে তুই মাছ ধরতে যাবি? তুই তো সচরাচর রাত 12টার দিকে মাছ ধরতে যাস। তখন আমি মাকে বলি, মা এখন একটা মাছের গোন চলতেছে, মাগরিবের আজান দেওয়ার পর মাছ নাকি বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এটা আমি শুনছি, তো যাই দেখি মাছ পাওয়া যায় কিনা। এই কথা বলে আমি নৌকাতে চলে আসি। নৌকাটা একটা গাছের সাথে বাঁধা ছিল, সেই বাঁধনটা খুলে আমি নৌকা নিয়ে মাঝ নদীর উদ্দেশ্যে রওনা দিই। বিড়ালটি আমার নৌকার সামনে যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে আছে, নড়ছে না, আমার দিকে তাকাচ্ছে না, শুধু পানির দিকে তাকিয়ে আছে। আর আমি আস্তে আস্তে করে মাঝ নদী বরাবর চলে যাচ্ছি। যাইতে যাইতে একটা পর্যায়ে অনেকটা অন্ধকার হয়ে যায়। মাঝ নদীতে নৌকাটা ঠেকিয়ে আমি তার কাছে যাই এবং তাকে স্পর্শ করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই সে আমাকে স্পর্শ করতে দেয় না। তারপর আমি তাকে বলি যে আমি সমস্ত কথা তোমাকে আমি বলবো, কিন্তু তুমি দয়া করে মানুষের আকৃতিতে আসো। এই কথাগুলো আসলে এখন আমি বলতে পারবো না যদি তুমি বিড়াল আকৃতি থাকো। প্লিজ তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই মানুষ আকৃতিতে আসো, আর যদি না আসো তাহলে কিন্তু আমি পানিতে ঝাঁপ দেবো আর উঠবো না।
এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই বিড়ালটি মানুষ আকৃতি রূপ ধারণ করে। আমি তার দিকে তাকিয়ে দেখি বিড়ালটির চোখ দিয়ে অঝর নয়নের পানি ঝরছে। আমার বুঝতে বাকি রইল না সেই বিড়ালটি কান্না করতেছিল তখন, মানে আমার পরীটি বিড়াল আকৃতি নিয়ে তখন কান্নাই করতেছিল। আসলে বোঝা যায় না বিড়ালের চোখ দিয়ে পানি পড়তেছে কিনা, অতটা আমি লক্ষ্য করি না, কিন্তু এখন আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার পরীটি কান্না করতেছে। আমি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলাম, বললাম তুমি কান্না করতেছো কেন পাগলি? আমি কি তোমাকে ছাড়া কোথাও গিয়েছি? আমি তো তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি তোমাকে ওয়াদা করছি তোমাকে ছাড়া আমি কাউকে বিয়েও করব না। তখন পরীটি আমাকে বলল, হ্যাঁ তোমার ওয়াদা, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি গিয়েছো সেখানে, খাবার দাবার খুব ভালোই খাইলা, মেয়েটাকেও দেখলা, আবার বললা যে পরবর্তীতে আমি সিদ্ধান্ত জানাবো। তুমি তখন সেখানে কোনো সিদ্ধান্ত জানাইতে পারো নাই, এখন এসে তুমি আমাকে বোঝাচ্ছ তুমি পরবর্তীতে কি সিদ্ধান্ত দিবা। এর মানে তোমার মনের মধ্যে 2 নাম্বারই আছে। তুমি তো মুখের উপর বলতে পারো নাই আমার মেয়ে পছন্দ হয় নাই। আমি হতভম্ব হয়ে যাই যে এ তো আমার সাথে যায় নাই, তাহলে এই সকল কথাবার্তা সে কিভাবে জানলো? তখন আমি বলি, কি ব্যাপার, তুমি এগুলো জানলা কেমনে? তখন পরীটি বলে, তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি কি অবোধ? আমি কি সবসময় তোমার বাড়িতেই পড়ে থাকি আর বাড়িতেই পড়ে থাকবো, আর তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি করবা? সেটা তো হতে পারে না। আমার চোখের আড়ালে তুমি একটা কাজও করতে পারবা না। আমি সমস্ত কিছু তোমার নজরে রাখি। তখন আমার বুঝতে বাকি রইল না সেও আমার সাথে সাথে গিয়েছে সেখানে। আমি বললাম, তুমি কি আমার সাথে গিয়েছিলা? সে বলল, অবশ্যই আমি তোমার সাথে গিয়েছিলাম। আমি কি সবসময় বিড়াল আকৃতি নিয়ে তোমার বাড়ি পাহারা দিব? আর আমি যে সেখানে উপস্থিত ছিলাম সেটা তোমাকে আমি একবার সিগন্যাল দিছিলাম, তুমি হয়তো বুঝতে পারছো। তুমি যখন সেই মেয়েটাকে দেখতে যাও, আমি তো সেই মেয়ের রূপের মধ্যে আমার রূপ দেখিয়েছি, দেখো নাই তুমি? তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমি তো দেখেছি। আমি তখনই সন্দেহ করছিলাম যে কিছু একটা হচ্ছে। তো যাই হোক, এরকম কাহিনী যে হবে আমি তো বুঝতে পারি নাই। তাহলে তো তুমি সকল কিছু জানো, আমি কোন প্যারার মধ্যে ছিলাম তুমি তো নিশ্চয়ই জানো। তখন পরীটি বলতেছে, আমি বুঝি আমি যে এতটা অবুঝ তা না, কিন্তু তুমি সেইখানে কেন সিদ্ধান্ত জানাইতে পারলা না? তুমি কেন এর জন্য অনেক সময় নিলা? তুমি কেন বলতে পারলা না আমার মেয়েটাকে পছন্দ হয় না? তাহলে তো এই জিনিসটা এখন এত দূর পর্যন্ত আসে না। তো যাই হোক, কিছুক্ষণ বোঝানোর পর পরীটি একটা সময় আমার পাশে আসে। আসার পর আমার হাতটা ধরে তার মাথায় রেখে বলে, তুমি আমার মাথা ছুঁয়ে বলো তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবা না। তখন আমি বললাম, আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি আমি তোমাকে ছাড়া অন্য কারুকে বিয়ে করা তো দূরের কথা, অন্য কারুর দিকে তাকাবও না। তারপর তার রাগ অভিমান যা আছে সমস্ত কিছু ভেঙে যায়। তারপর আমরা যথারীতি আগের মতোই নৌকোর উপর বসেছিলাম। আমার মাথাটা তার কোলের উপর রাখছিলাম। সে আমার সাথে অনেক ইয়ার্কি করতেছিল, আমিও তার সাথে অনেক ইয়ার্কি করতেছিলাম। এভাবেই সেই রাতটা আমরা অতিবাহিত করে দিয়ে আসি। বাড়িতে এসে হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সেই দিন রাত্রে মা আমাকে বিয়ের বিষয়ে কোনো কিছু বলে নাই এবং মেয়েটা কেমন সেটাও বলে নাই। মা জানে আমি এখন প্রচুর রেগে আছি, এই জন্য আমার সামনে এসবের কথা বলে নাই। তো যাই হোক, পরের দিন সকালবেলা মা আমাকে বলতেছে, কিরে মেয়েটা তো দেখলি, কেমন দেখলি সেটা তো আমাকে কিছুই বললি না, এসেই মাছ ধরতে গেলি। আমি বললাম, মা মেয়েটা আসলে সত্যি কথা বলি, তোমাকে মিথ্যা কথা বলবো না, মেয়েটা মোটামুটি চলে, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। আমার বউ আমি নিজে খুঁজে বের করব, তারপরে তোমাদেরকে জানাবো, তোমরা দেখে আসিও। আসলে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলছিলাম। তো তারপর আমার বিয়েটা ভেঙে যায়। আমি তো মাকে বলি, মা আমি বিয়ে করব না। তো মা আমার মামাকে ফোন দিয়ে বলে যে ও বিয়ে করবে না এখন। মামা আবার বিয়েটা ভেঙে দেয়। যে মামার পরবর্তীতে প্রচুর রাগ হয়, কিন্তু রাগ হলে তো আমার কিছু যায় আসে না। এরপর আমাদের যে প্রেম প্রীতি আমার বউয়ের সাথে, সেটা চলতে থাকে কন্টিনিউ। সুখের সংসার যেভাবে চলতেছিল সেভাবেই চলতে থাকে। পরীটি আমাকে অসম্ভব রকমের ভালোবাসতে থাকে, আমিও পরীটিকে ভালোবাসতে থাকি। পরীটির বিশ্বাস আমার প্রতি আরও বেড়ে যায় যে আমি একটা মেয়েকে রিজেক্ট করে দিয়েছি শুধুমাত্র পরীটিকে চিন্তা করে, এবং পরীটিকে আমি যে কথা দিয়েছিলাম সেটা আমি রাখতে পেরেছি। তো পরীটিও অনেক খুশি। তো এভাবে দিনকাল চলতে থাকে আমাদের সুখের সংসার। কিন্তু মাসখানিক পরে ঝামেলা আর একটা বেজে যায়। এই যে মার কথা বলছিলাম, মা তো তখন আমার কথায় কনভিন্স ছিল, কিন্তু মার মাথায় কি ভূত চাপে আমি জানি না। মাসখানিক পর আমার মামার সাথে একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কঠোর একটা ষড়যন্ত্র করে, যেটা আমি জানতে পারি না। পরবর্তীতে আমি বুঝতে পারছিলাম, সেই কথাগুলোই আমি আপনাদেরকে এখন বলি। 1 মাস পর আমার মা এবং আমার মামা এই দুজন মিলে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে। আমার মামা বলে যে, বুবু তোর ছেলে কিন্তু বিয়ে করবে না। আমি যতদূর বুঝছি তোর ছেলে কোনো মতলব আছে, হয়তো বা কোনো মেয়ের খপ্পরে পড়ছে, সেই মেয়েকে বিয়ে করার জন্য এই কাজ করতেছে। কোন মেয়েকে নিয়ে আসবে তোর সংসারে, তারপর তোর হয়ে যাবে জ্বালা, অর্থে আমরা ধরে একটা বিয়ে দিয়ে দেই।
আমার মা আমার মামার কথা শুনে অনেকটা কনভিন্স হয়ে যায়, কেননা আমার কথাবার্তার যে সিস্টেম, এগুলো সিস্টেম দেখে মা যে আমার প্রতি সন্দেহ করছিল এটা আমি আগেই বুঝতে পারছিলাম। যাই হোক, মা এবং মামা মিলে আমার জন্য একের পর এক মেয়ে দেখতে শুরু করে এবং দেখতে 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 তাদেরকে একটা মেয়ে ভালো লেগে যায় এবং খুবই সুন্দর একটা মেয়ে। পাত্রীপক্ষ হলো মামার সুমন্দির মেয়ে। মেয়েটা আসলে অনেক সুন্দর, ছোটবেলায় দেখছি তখনই অনেক সুন্দর লাগতো। আর মা তো চেনেই, সবাই চেনে, যার কারণে তারাও তো আমাকে চেনে, যার কারণে এত দেখাশোনার কিছু নাই। তো তারা প্ল্যান করে যে যেভাবে হোক আমাকে বিয়ে দিবে, যখন আমাকে নিয়ে যাবে তখনই বিয়ে দিবে, আমাকে কথা বলার কোনো সুযোগই দেবে না। তাদের যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন মা আমাকে বলে, অনেক দিন হলো তোর মামা বাড়ি যাই না রে, চল আমরা সবাই মিলে তোর মামা বাড়িতে একটু ঘুরে আসি। আমি জিনিসটা স্বাভাবিক নেই, আসলেই সেই যে ছোটোবেলায় ঘন ঘন মামাদের বাড়িতে গিয়েছিলাম, এরপর বড় হয়ে যাওয়াই হয় না। লাস্ট কবে যে মামার বাড়িতে গিয়েছি আমার মনে নাই। তখন আমি মাকে বললাম, ভালোই হয়, অনেক দিন হলো মামা বাড়িতে যাই না, নানা নানি বেঁচে থাকলে তো অনেকবারই যাওয়া হইতো। আমিও তাদেরকে সম্মতি জানাই। তো মা বলে ঠিক আছে। তো আমার বাবা, মা, আমি আমার বিড়ালটাকে নিয়ে আমার মামা বাড়িতে যাই। তো মামা বাড়িতে যাওয়ার পর সেখানে একদিন 2 দিন থাকি। খুব ভালোই মজা হচ্ছিল, বিড়ালটাকে নিয়ে ঘুরতেছিলাম, ভালোই লাগতেছিল। তো সব কিছু ভালোই চলতেছিল। হঠাৎ করে মামা বলে যে আমার সম্বন্ধী আমাদের সবাইকে দাওয়াত দিতে, চলো যাই। আমি মামাকে বলি, কি বলেন, আপনার সম্বন্ধী আবার এত ভালো হয়ে গেল, আমাদের সবাইকে দাওয়াত দিছে? কেননা আমার মামা এমন পরিবারে বিয়ে করছে, আমার মামার চাইতেও কেপটে বেশি। ওদের অনেক অর্থ সম্পত্তি আছে কিন্তু কেপটে অনেক, খুবই কেপটে। আমি বললাম যে আপনার সম্বন্ধী এত ভালো হয়ে গেল, আমাদেরকেও দাওয়াত দিল? তখন মামা বলতেছে, আরে বেটা, দাওয়াত দিবে না? ওরা কি আগের অবস্থানে আছে এখন? কোটি কোটি টাকার মালিক ওরা এখন, বুঝছিস? ওদের অর্থ সম্পত্তি কে খায় ঠিক নাই। তো যাই হোক, আমরা রেডি হয়ে, দিনটা ছিল বর্ষাকাল, নৌকোর উপর উঠে যাই। তারপর নদীর কিনারা দিয়ে নৌকাটি চলতে থাকে। একটা পর্যায়ে মামার সুমন্দির বাড়িতে আমরা পৌঁছে যাই। যাওয়ার পর দেখি বাড়িঘর কেমন যেন সাজানো। আমি বললাম, মামা বাড়িঘর এত সাজানো কেন? তখন আমার মামা বলল, গেলেই বুঝতে পারবি। ওই বিড়ালটা কিন্তু আমার হাতেই। তো বিড়ালও কিছু বুঝতেছে না, আমিও কিছু বুঝতেছি না। আমরা খুবই স্বাভাবিক। তো আমরা মনে করছি যে হয়তোবা কোনো অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান অথবা কারোর বিয়ে বা সুন্নতি খতনা এরকম কিছু হবে, যেই জন্য হয়তো আমাদেরকে ইনভাইট করছে। আমরা দাওয়াত খাওয়ার জন্য আসছি। বাড়িতে যাওয়ার পর দেখি ইলাহি আয়োজন। কি খাবার নাই, এমন কোনো আয়োজন নাই যে তারা করে নাই। প্রচুর পরিমাণ খাই, সবাই খায়। আর বিড়াল তো খাচ্ছে না। আপনারা তো জানেন আমার বিড়ালটা কাঁচা মাছ ছাড়া কোনো কিছুই খায় না। তো অনেকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, বিড়াল তো ভাত খায় না, এটা খায় না, সেটা খায় না? তখন আমি বলি, আমার বিড়ালটা হলো রাজকীয় বিড়াল, তো এরা কাঁচা মাছ ছাড়া কিছু খায় না। আপনার ফ্রিজে মাছ নাই? তো মাছ কিছু নিয়ে এসে দেয়, সেই মাছই আমার বিড়ালটা খায়, মানে আমার পরিটা খায়। খাওয়া দাওয়া শেষ করে আমার মামা ব্যাগ থেকে একটা পাঞ্জাবি, একটা টুপি আর একটা পায়জামা নিয়ে আসে। আমার মাও সেখানে বসেছিল আর আমার কোলে বিড়ালটি নিয়ে এসে বলে, ভাগ্নে এগুলো দ্রুত পরে নে তো। আমি বলি, কি বলো মামা, আমি পরে নেব মানে? এটা পরে আমি কই যাব? তখন মামা বলে, এত কথা বলে লাভ নাই, পরে নিতে বলছে, পরে নাও তো। মা বলে যে, পরে নে, তোর মামা যেটা বলছে কর। মা আমাকে দেখে একটু ভয় পাচ্ছে, এত বড় কাণ্ড ঘটাইছে। আর আমার বাবা আমার দিকে চেয়ে চেয়ে মিটমিট করে হাসতেছে আর বলতেছে, পর সমস্যা নাই, পর। আসলে আমার মাথায় কোনো কিছুই ঢুকতেছিল না, তারা আমার সাথে এমন করতেছে কেন। তো আমি 7-5 না ভেবে কাপড় চোপড়গুলো পরিধান করলাম এবং কিছুক্ষণ পর দেখে আমার মাথায় টুপি দেয়। আমি বললাম, মামা আমার মাথায় টুপি দেন কেন? বলে যে টুপি দে, কাজ আছে। তখন আমি কিছুটা আন্দাজ করতে পারি কিছু একটা হতে চলেছে। টুপিটা দেখা মাত্র বিড়ালটাও আন্দাজ করতে পারে কিছু একটা হচ্ছে। বিড়ালটাও রেগে ফায়ার, আমিও রেগে ফায়ার। বিড়ালটা ছটপট করতেছে, আমার কোলের মধ্যে আর থাকতে চাচ্ছে না। মনে হচ্ছে আমাকে টেনে নিয়ে এখন বাড়ি থেকে বের করবে, এরকম জোর খাটাচ্ছে। কিন্তু এখন তো তাদের মান সম্মান বলে কথা, আমি যদি উঠে দৌড় দিই তাদের তো একটা মান সম্মান থাকবে না। এর কিছুক্ষণ পর মা আমাকে বলে যে, তোর মামার সুমন্দির বড় মেয়ে আছে না, দেখছিস না? তখন আমি বলি, হ্যাঁ, ওকে তো আমি ছোটোবেলায় দেখছি। তখন মা বলে যে, ছোটোবেলায় না, এখন দেখলে তুই ফিদা হয়ে যাবি, সেই সুন্দরী, ওর সাথে তোর বিয়ে ঠিক করছে, এখন তোর বিয়ে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই কথাটা বিড়াল পাশ থেকে শোনার পর পিছন থেকে এসে আমাকে খামচাতে শুরু করে। আমি তো বুঝতে পারি। আমি বিড়ালটাকে হাত দিয়ে ধরে চেপে ধরে রাখি এবং আমি মাকে ধমক দিই যে, তোমরা আমার সাথে এরকম করতে পারলা, আমাকে রেখে আসো, আমি চলে যাব। তখন মা বলে, যাবি যা, তুই যদি নৌকা পাস যা। আসলে বর্ষা মাস তো, নৌকা ছাড়া আমি আমার বাড়িতেও আসতে পারবো না। যাই হোক, আমি আমার মামা এবং মার সাথে কথা কাটাকাটি করতে থাকি। কিছুক্ষণ পর মামার সম্বন্ধী আসে। আসার পর আমাকে দেখার পর আমার সাথে অনেক কথাবার্তা বলে। আমিও যেহেতু আত্মীয় হয়, আগে থেকেই পরিচয় ছিল, আমিও কথা বলি। কিন্তু আমার ভিতরেতে ভেঙে চড়ে চুরমার। ইতিমধ্যে দেখি আমার পাশে বিড়ালটি নেই। আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করি, বিড়ালটিকে আর কোথাও খুঁজে পাই না।
আমি খুবই অবাক হয়ে যাই, মুহূর্তের মধ্যে বিড়ালটি কই চলে গেল, মানে আমার পরীটা কই চলে গেল। পুরো বাড়ি খুঁজে দেখি আমার বিড়ালটি নেই। আমার মাকে বলি যে আমি বিড়ালটাকে খুঁজে পাচ্ছি না। মা বলে আছে কোথাও হয়তো দেখ। তারাও তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও বিড়ালটাকে খুঁজে পাওয়া যায় না। তখন আমার মামা বলে, আরে তুমি এত টেনশন নিও না, বিড়ালটা যদি পাই তাহলে তো পাইলাম, না পাইলে তোমাকে আর একটা বিড়াল এনে দিব। আমার মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। আমি মামাকে বলি, বিড়াল সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এটা বিড়াল না, এটা আমার কলিজা। তখন আমার মামা হতভম্ব হয়ে যায়। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি পরও আমি বিড়ালটাকে খুঁজে পাই না। এরপর আমি দেখতে পাই তারা কাজী এবং সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেডি, তাদের আত্মীয় স্বজন উপস্থিত। সকল কিছু নিয়ে আমাকে বলতেছে, তুমি প্রস্তুত নাও, এখন তোমার বিয়ে পড়ানো হবে। আমার শুধুমাত্র একটা কথাই বারবার মনে পড়তেছিল, আমি তো সেই পরীটির মাথায় হাত রেখে বলেছিলাম আমি আমার জীবনে কোনো মেয়ে তো বিয়ে করা দূরের কথা, কোনো মেয়ের দিকে তাকাবও না। তখন আমার মাথার মধ্যে শুধুমাত্র একটা চিন্তাই খেলতেছিল, যেভাবে হোক এখান থেকে আমাকে পালাইতে হবে, না পালাইলে আমাকে এরা জোর করে বিয়ে দেবে। বিড়ালটিকে আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে পরীটিকে খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি যে পরীটি আমার এখান থেকে চলে গেছে, হয়তো আমার বাড়িতে চলে গেছে। তো ওকে আমি আমার বাড়িতে গেলে খুঁজে পাবো, এই জন্য আমিও শান্ত হয়ে বসেছিলাম। তো যাই হোক, আমি চিন্তা করতেছিলাম যেভাবে হোক আমাকে পালাইতে হবে। সব কিছু রেডি। সেই মেয়েটা অন্য ঘর থেকে মেয়েটার নাম, বাপের নাম সব কিছু রেডি করে রাখছে। মেয়েটাকে কবুল পড়াইছে, আমাকে বলতেছে মেয়েটাকে কবুল পড়াইছি, এখন তুমি কবুল পড়লেই কাম হয়ে যাবে। আমি তখন বলি আমার একটু বাথরুমে যাইতে হবে, আমার একটু বাথরুম চাপছে। তখন দেখি অনেকটা অন্ধকার অন্ধকার ভাব, মাগরিবের আজান দিয়ে দিছে। তো আমার সাথে মামার সম্বন্ধীর একটা ভাই ছিল, ওনার সাথে আমার ছোটবেলা থেকে অনেক মিল। তখন আমাকে বলে যে চলো চলো আমি তোমাকে নিয়ে যাই। তো মামার সম্বন্ধীর যে ভাইটি আছে, ওই ভাই আমাকে নিয়ে একটা টয়লেটের কাছে যাই। যাওয়ার পর বলে এই টয়লেটে তুমি টয়লেট করো, সমস্যা নাই, আমি পাশে দাঁড়িয়ে আছি। তো আমি যখন টয়লেটে ঢুকি তখন দেখতে পাই ওই মামার সম্বন্ধীর ভাই একটু দূরে যায়। আমি আস্তে করে টয়লেট থেকে বের হয়ে বাড়ির পিছন দিয়ে নদীর সাঁতরে এপার থেকে ওপারে চলে যাই। চলে যেয়ে ওই পার থেকে একটা নৌকা ভাড়া করি। ভাড়া করার পর বলি আপনি আমাকে বাড়ি পৌঁছায় দিবেন, অমুক গ্রামে আমার বাড়ি। তারপর ওইখানে যে টাকা দেবো। আসলে আমার পকেটে যে টাকা পয়সা যাচ্ছিল সব ভিজে গেছে। সেই নৌকাটা ম্যানেজ করে আমি আচ্ছা মতো চলে যাই বাড়িতে। এদিকে পরে আমি শুনতে পারি হুলুস তুলুস কারবার। তারপর তারা আমার টয়লেটে যা খোঁজে, দেখে আমিও নাই। তারপর তারা নিশ্চিত হয় যে আমি পালিয়েছি। তো বিয়েটা ওখান থেকে ক্যান্সেল হয়ে যায়। আমি বাড়িতে চলে আসি। আসার পর আমি পরীটাকে লাইট দিয়ে খুঁজতে থাকি, কোথায় সেই বিড়ালটি। কোথাও খুঁজে পাই না, চারপাশে তন্ন তন্ন করে খুঁজি, কোথাও খুঁজে পাই না। আমি কান্না করতে শুরু করি, হাই হাই কি হলো, পরীটি আমাকে ছেড়ে কি চলে গেল? যেহেতু আমার বিয়েটা অনেকটা কনফার্ম হয়ে গিয়েছিল, এই ভেবে পরীটি চলে আসলো কিনা। পরীটি তো চলে এসে খুবই ভুল করলো, কেননা আমি তো বিয়ে করব না, এটা পরীটি জানার কথা। যাই হোক, পরীটিকে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে আমি ভেজা শরীর নিয়ে আমার রুমে প্রবেশ করি, কেননা আমার ড্রেস আপ চেঞ্জ করতে হবে, আমার ঠান্ডা লাগতেছিল। তো আমি যখন রুমে প্রবেশ করলাম, রুমে প্রবেশ করে লাইটটা অন করলাম। লাইটটা অন করে দেখি আমার বেডের উপর একটা কাগজ পড়ে আছে, সেই কাগজের মধ্যে কিছু লেখা। আমি অবাক হয়ে যাই, কি ব্যাপার, আমার রুম তো তালা দেওয়া, তাহলে এই কাগজটি কই থেকে আসলো আর কেই বা লিখলো? তারপর আমি পড়তে শুরু করি। সেখানে লেখা ছিল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে যতটা ভালোবাসি এতটা পরিমাণ আমি আমার নিজেকেও ভালোবাসি না। আমি তোমাকে কিছু কথা বলতে চাচ্ছিলাম অনেক আগে থেকে, কিন্তু বলি নাই। ভাবছিলাম সময় সুযোগ বুঝে কোনো একদিন বলবো। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় এই যে সেই কথাগুলো বলার মতো সময় আমার আর রইল না। এই কথাগুলো না বলেই তোমার থেকে আমার বিদায় নিতে হচ্ছে। তবে আমি ফিরব। আগামী 1 মাস পর আমি তোমার কাছে আসব। সেই কথাগুলো আমি তোমাকে বলবো। আমাকে বলতেই হবে। আমি আগামী 1 মাস পর তোমার সাথে দেখা করব। আর তোমার জীবনের জন্য শুভকামনা রইল। ইতি, তোমার ভালোবাসার সুন্দরী পরিবউ। এই লেখাটা যখন আমি পড়লাম, আমার হৃদয় ছিঁড়ে চুরমার হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না আমার পরিটি আমাকে ছেড়ে তাদের রাজ্যে চলে গিয়েছে। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, তুমি কেন চলে আসলা? শেষ পর্যন্ত কেন না দেখে চলে আসলা? আমি তো তোমাকে ওয়াদা করেছিলাম আমি তোমাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। আমি তো তোমাকে বিয়ে করেছি, আর কারোর দিকে আমি তাকাবো না, এ ওয়াদা আমি করেছিলাম। তুমি তো শেষ পর্যন্ত দেখতা, তারপর চলে আসতা। কেন তুমি আগে চলে আসলা? আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। হাই হাই, আমাকে ছেড়ে আমার পরিটি চলে গিয়েছে। 1 মাস পর পরিটি আমার কাছে ফিরে আসে। 1 মাস পর আসার পর সে আমাকে কিছু কথা বলে, যে কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো চিন্তাও করতে পারিনি পরিটি আমাকে এই সকল কথা বলবে। পরিটি আমাকে কি কথা বলেছিল, পরবর্তীতে পরিটি আমার লাইফে ছিল কিনা, আবার পরিটি তাদের রাজ্যে চলে যায় কিনা,
এই সকল সমস্ত ঘটনা শুনতে চাইলে তৃতীয় পর্ব শুনতে হবে। তো আপনারা যদি 3 নম্বর পর্ব শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি 3 নম্বর পর্বে পরবর্তীতে কি ঘটেছিল সেগুলো আমি আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এত সময় থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।